পাখি তোর বুলবুলিকে বাঁচা পাখি। আমি সব দিক থেকে অন্ধকার দেখছি। একদিকে স্বামীর বৈধ স্পর্শ পেয়েও সহ্য করতে পারছি না, অপরদিকে বিয়ে হয়ে যাবার পরেও অজ্ঞাত ব্যক্তির চিঠি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু না। ঘড়ির কাঁটায় 11টা বাজতে অল্প কিছু সময়ের অপেক্ষা। সেই সাথে 8 দিনের টিমও প্রস্তুত তাদের প্রথম মিশনের জন্য। 8 দিনের প্ল্যান মোতাবেক বিভক্ত হওয়া তাদের 2 দলের প্রথম টিম। 8 দিন ও তার টিম যাবে অস্ত্র, ড্রাগস সাপ্লাইয়ের দলটাকে ধরতে। অপর দল মারুফ ও সাফায়াতের অধীনে নারী পাচারের দলটাকে ধরা হবে। তাদের টিমও প্রস্তুতি নিচ্ছে। সকলে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত করে প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিনিয়ত সেনা সদস্যদের জন্য নিত্য নতুন জীবন রক্ষাকারী সরঞ্জাম ক্রয় করে চলেছে, যার মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট অন্যতম। বুলেট প্রুফ ভেস্ট 3 ধরনের। লেভেল 3A আর্মর প্লেট ছাড়া এ ধরনের একটা বুলেট প্রুফ জ্যাকেট 5 মিটার দূর থেকে ফায়ার হওয়া 9.19 মিটারের প্যারাপেলাম বুলেটের বিরুদ্ধে একজন সৈন্যকে সুরক্ষা দিতে পারে, যার ওজন 3.7 কেজি হতে 4.2 কেজি পর্যন্ত হয়। লেভেল 3 এই বুলেট প্রুফ জ্যাকেটগুলো সাধারণত সফট আর্মার প্যানেল এবং হার্ড আর্মার প্লেট এর সমন্বয়ে তৈরি। এই ভেস্টগুলো 15 মিটার দূর থেকে ফায়ার হওয়া 7.62 × 55 মিলিমিটারের ন্যানো রাউন্ড আটকাতে পারে। 7.2 কেজি থেকে 7.6 কেজি পর্যন্ত হয়। লেভেল 4 এই জ্যাকেটগুলোতে হার্ড আর্মার প্লেট থাকে, যার ফলে লেভেল 4 মাত্রার একটা বুলেট প্রুফ জ্যাকেট 15 মিটার দূর থেকে ধেয়ে আসা .30 ক্যালিবারের বুলেট বা 7.62 × 54 মিলিমিটারের আর্মার পিয়ার্সিং বুলেট আটকে দিতে পারে। পাশাপাশি গ্রেনেডের শার্পনেল থেকেও প্রোটেকশন দিতে পারে। এই ধরনের ভেস্টগুলো ওজনে বেশ ভারী হয়ে থাকে। ওজন 8.0 কেজি থেকে প্রায় 8.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। ওজনে বেশ ভারী হওয়ায় এ ধরনের ভেস্ট যদি হালকা পাতলা গরনের কেউ পরিধান করে তাহলে মুভমেন্টের ক্ষেত্রে বেশ ঝামেলায় পড়ে যায়। তবে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ব্যবহারকারীকে এই ওজন সহনশীল করে তোলা হয়। সেনা সদস্যদের জন্য লেভেল 3A বুলেট প্রুফ জ্যাকেট এবং স্পেশাল অফিসারদের জন্য লেভেল 3 নির্ধারিত করা হয়েছে। খোয়াই নদী ভারতের ত্রিপুরা রাজ্যের আঠারপুরা পাহাড়ের পূর্বাংশে উদ্ভূত হয়ে প্রথমে পশ্চিম এবং পরে উত্তর দিকে প্রবাহিত হওয়ার পর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আর দিন ও তার টিম খোয়াই নদীর আঠারমুড়া পাহাড়ের উত্তর অংশ অপেক্ষা করছে। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে সকলে প্রায় ধৈর্যহীন হয়ে পড়ে, তবুও যেন অপেক্ষার অবসান নেই। আর দিন যখন দেখলো ঘড়িতে 11:47 বাজে, অথচ কাউকে ফোন দেওয়ার উদ্যোগ হবে, হঠাৎ কিছুর শব্দ শুনতে পায় সে। তৎক্ষণাৎ সে টিমের সকলকে অ্যালার্ট করে দেয়, সাথে প্রস্তুত থাকতে আদেশ করে। কারণ সন্ত্রাসীরা একে একে তাদের পাচারকৃত মাল নিয়ে খোয়াই নদীর দিকে ক্রমশ এগিয়ে আসছিল। একদিকে 8 দিন প্রস্তুত তার টিম নিয়ে, অপরদিকে সন্ত্রাসীরা একে একে তাদের সব মাল এনে নদীর পাড়ে রেখে নৌকার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর একে একে 18টা নৌকা এসে নদীর পাড়ে জমা হয়। মালগুলো যখন নৌকাতে তুলতে যাবে, তাৎক্ষণিক ফায়ারিং এর শব্দে সন্ত্রাসী দল আটকে ওঠে। সন্ত্রাসী দলের প্রধান করিমউদ্দিন কিছু আন্দাজ করতে পেরে মনে মনে ভাবল, আর্মি বাহিনীর অভিযান হওয়ার কথা ছিল 2 দিন আগে, হঠাৎ কোনো কারণে সেই অভিযান হবে না। শুনে বস তো বলেছিল আর কোনো অভিযান হওয়ার সম্ভাবনা নেই, এখন নিশ্চিন্তে মাল ডেলিভারি করা যাবে। বস মাল ডেলিভারি করার তারিখ 2 দিন বাড়িয়েও দিলেন, বলেছিলেন যেহেতু আর্মি বাহিনী অভিযান করবে, বলে করেননি, তার মানে আর হবে না। তার উপর আর্মির মেজর নতুন বিয়ে করেছে, এখন তাদের সন্ত্রাস দল সম্পূর্ণ সুরক্ষিত। তাহলে আজ কিভাবে আর্মি বাহিনী এখানে এসে পৌঁছালো? দলের সদস্যদের উদ্দেশ্যে তিনি হাঁক ছাড়লেন, সবাই সাবধান। অভিযানটা 2 দিন আগে হওয়ার কথা ছিল। 8 দিনের প্ল্যান চেঞ্জ করার কারণে অভিযান 2 দিন আগে হয়নি। 8 দিন আভাকে বিয়ে করার জন্য কর্নেলকে বলে মাঝখানে প্ল্যান চেঞ্জ করে ফেলেছিল। প্ল্যান চেঞ্জ করার ফলে 8 দিনের বেশি সুবিধা হয়। আর্মি বাহিনী যেমন জানতে পারে সন্ত্রাসীদের অস্ত্র পাচার সম্পর্কে, তেমনি 2 দিন আগে হওয়ার অভিযান সম্পর্কেও সন্ত্রাসী দল জেনে যায়। তাই অভিযান হবে না বলে সন্ত্রাসীদের অন্ধকারে রাখার প্ল্যান করে 8 দিন। সে যা চেয়েছিল তাই হলো। সন্ত্রাসী দলের মেইন হেড তার ফাঁদে পা দিল। মাঝখান থেকে আভা 8 দিনের বিয়েটাও হয়ে গেল। সাথে সন্ত্রাসী দলকে অতি সহজে কাবু করতে পারল।
দুই দলের মাঝে তুমুল ফায়ারিং শুরু। ফায়ারিং চলাকালীন সন্ত্রাসী দলের প্রধান করিম তার বসকে ফোন দিতে যাচ্ছিল। উদ্দেশ্য তার বসকে এখনকার সব পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেয়া, সেই সাথে তাদের অপর দলটার পাচার কাজ আজ স্থগিত রাখতে বলা। নেটওয়ার্ক সমস্যায় করিম যখন ফায়ারিং স্থান ছেড়ে কিছুটা দূরে যায়, নেটওয়ার্কের সন্ধানে বিষয়টা দিনের নজরে পড়ে। সে তৎক্ষণাৎ বিলম্ব না করে করিমের হাতে নিশানা লাগে এবং শ্যুট করে। সাথে সাথে করিমের হাত থেকে ফোনটা পড়ে যায়। আরদিন তাকে একেবারে মারেনি, কারণ তাকে জিম্মি করতে পারলে আরো অনেক অজানা তথ্য জানতে পারবে। করিম গুলিবিদ্ধ অবস্থায় পালাতে চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সে ধরা পড়ে যায় আরদিনের হাতে। টানা 3 ঘন্টা দু দলের মাঝে ফায়ারিং হয় এবং 3 মিনিট 20 সেকেন্ডে প্রথম অভিযানের সমাপ্তি ঘটে। প্রথম অভিযানে আরদিনের টিমের 12 সেনা সদস্যের মৃত্যু হয়। স্পেশাল অফিসার 3 জন সাদিক, মিরাজ, নিয়াজ মোটামুটি সুস্থ আছে। বাকি সেনা সদস্য মাঝে কয়েকজন আহত, কারো কারো প্রাণ সংশয় রয়েছে। ফায়ারিং অবস্থায় দিনের বাম হাতের মাংসপেশিতে গুলি লেগেছিল, সেখান থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, অথচ সেদিকে তার কোনো বিক্ষেপ নেই। সে স্বাভাবিকভাবে সাদিক, মিরাজ, নিয়াজের সাহায্য সন্ত্রাসীদের মাঝে যারা বেঁচে ছিল তাদের একসাথে করে ধরে নিয়ে যায় ক্যাম্পের উদ্দেশ্যে। বাকি 38 সেনা সদস্য কেউ তাদের সঙ্গীতে সাহায্য করছে, কেউ উদ্ধারকৃত অস্ত্র কিংবা ড্রাগসের সব মালামাল নিজেদের গাড়িতে উঠিয়ে রাখছে। তাদের প্রথম অভিযান সাকসেসফুল। করাঙ্গি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম আন্তঃসীমান্ত খোয়াই নদীর একটা শাখা নদী। এটা বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সীমান্তবর্তী এলাকা হতে উৎপত্তি এবং একই জেলার বাহুবল উপজেলার হাওড়ে নিঃশেষ হয়েছে। রানীগাঁও ইউনিয়নের পাহাড়ে মারুফ এবং সফায়েতের টিম অপেক্ষায় ছিল সন্ত্রাসীদের দ্বিতীয় দল নারী পাচারকারীদের জন্য। প্রথম দলের অভিযান শেষ হওয়ার মাঝামাঝি দ্বিতীয় দলের অভিযান শুরু হয়ে যায়, কারণ সন্ত্রাসীদের দ্বিতীয় দলটা আসতে বিলম্ব করেনি। ভোর হতে বেশি সময় নেই, তাই তারা 3টে নাগাদ 55 জন নারীর জায়গায় 60 জন নারীকে নিয়ে করাঙ্গি নদীর ধারে এসে উপস্থিত হয়। মারুফ, সাফায়েত, সিয়াম যখন দেখল 60 জন নারী, তৎক্ষণাৎ আরদিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু 3 জনই ব্যর্থ হয়। প্রথমত নেটওয়ার্কের সমস্যা, দ্বিতীয়ত আরদিন তখনও তাদের অভিযান চালিয়ে যাচ্ছিল। প্রথম অভিযান শেষের কাছাকাছি হলেও শেষ হয়নি তখনও। অজ্ঞাত মারুফ, সাফায়েত, সিয়াম আরদিনের বলা কথাগুলো মনে করে অভিযানে নেমে পড়ে। আরদিন বলেছিল, এদিকে নেটওয়ার্কের সমস্যা ভীষণ, যোগাযোগ ক্ষেত্রে সমস্যা হবে। যদি প্রথম অভিযান ভালোভাবে পরিসমাপ্তি করতে পারি, দেন আমি অবশ্যই করাঙ্গিতে আসব। যদি দেখো আমি আসছি না বা আসতে বিলম্ব হচ্ছে, তাহলে টিমের সকলকে অ্যালার্ট করে দিবে এবং সময় ব্যয় না করে তৎক্ষণাৎ অভিযান শুরু করে দিবে এবং শেষবারের মতো নিজেদের সেফটি চেক করে নেবে। নিজেদের খেয়াল রাখো বয়েজ। সিয়াম, তুমিও। সন্ত্রাসীদের দ্বিতীয় দলটা আসতে আরদিনের ইনস্ট্রাকশন অনুযায়ী মারুফ, সফায়েত, সিয়াম তাদের সেনা সদস্যদের অ্যালার্ট করে দেয়। দ্বিতীয় অভিযান শুরু হয়ে যায়। 60 জন নারী অচেতন অবস্থায় পড়ে আছে। হয়তো সকলকে চেতনা নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে কিংবা ড্রাগস দিয়ে রেখেছে। সন্ত্রাসী দলের দ্বিতীয় দলটিতে 56 জন সদস্য সংখ্যা। নারীর সংখ্যা বেশি হওয়ায় সদস্য সংখ্যাও বেশি। ফায়ারিং শুরু দুপক্ষের। এদিকে আরদিন তার টিমের সকল সদস্যকে ক্যাম্পে সহি সালামত রেখে করাঙ্গি নদী তাদের দ্বিতীয় অভিযানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। খোয়াই নদী থেকে ফিরে সে করাঙ্গির উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণ অপরদিকে দ্বিতীয় অভিযান মাঝামাঝি অবস্থা। আরদিন যেতে দেখলো দুপক্ষের মাঝে বেশ ফায়ারিং হচ্ছে। তার মাঝে সাফায়েত আর নেই শুনে আরদিন কিছুটা ভেঙে পড়ে। সংঘর্ষের সময় রবিন নামে এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে চারদিক থেকে ফায়ারিং হওয়া দরুন পেছন থেকে একটা গুলি এসে মাথা বরাবর লাগায়। তৎক্ষণাৎ মৃত্যু হয় সাফায়েতের। সাফায়েতের মৃত্যুর খবর শুনে আরদিনের ঝিমিয়ে থাকা ক্রোধ যেন মুহূর্তে মাথা ছাড়া দিয়ে উঠল। কোনো দিকে না তাকিয়ে ফায়ারিং শুরু করে দিল। তার এমন ক্রোধ দেখে সিয়াম কিছুটা ভড়কে যায়। সে স্যারের রাগ সম্পর্কে অবগত, তাই এর পরিণাম কি হতে যাচ্ছে তা জেনেই সিয়ামের কিছুটা ভয় লাগলো। ক্রোধের বশে স্যার না নিজের ক্ষতি করে বসে, চিন্তিত হলো। ঠিক সে সময় আবছা আলোয় দেখতে পেল আরদিনের হাত থেকে রক্ত ঝরছে। তার বুঝতে বাকি রইল না স্যারের গুলি লেগেছে। খলিজাটা ধক করে উঠল। উনি হাতের অ্যান্টিসেপটিক না লাগিয়ে চলে এসেছেন। মাই গড! আকস্মিক ফায়ারিং সন্ত্রাসী দলের বেশ সংখ্যক অপরাধী মারা যায়। বাকিগুলো বেশ আহত, সাথে গভীর জখম হয়েছে।
দ্বিতীয় অভিযান সম্পূর্ণ। সমস্ত নারীকে উঠিয়ে সকলে তাদের ক্যাম্পে ফিরে যায়। এই মিশনে আরদিনের মোট 23 সেনা সদস্য নিহত হয়েছে, আহত অর্ধশতকেরও বেশি। আহতদের যত দ্রুত সম্ভব হসপিটালাইজড করতে হবে, সেজন্য তারা সকাল সকাল রওনা দেবে ফিরবার উদ্দেশ্যে। সকাল হতে বেশি দেরি নেই। ক্যাম্পে এসে সিয়াম বেশ দক্ষ হাতে আরদিনের হাত ব্যান্ডেজ করে দিয়েছে। অর্ধশতক সদস্য অসুস্থ, সেই সাথে 60 জন নারী ও 250+ অস্ত্র দিয়ে যাওয়ার জন্য কর্নেল হেলিকপ্টারের ব্যবস্থা করেন এবং ভোর হতে যাত্রা শুরু করেন। এখন থেকে গন্তব্যস্থলে পৌঁছে আরদিনের অনেক কাজ বাকি। সে এখনই বাসায় ফিরতে পারবে না। আহতদের হসপিটালাইজড করবে, মৃত সদস্যদের রাষ্ট্রীয়ভাবে সমাধি দেবে, সরকারের তত্ত্বাবধানে অস্ত্র পৌঁছে দেবে। 60 জন নারীকে নিজের ঠিকানায় নিরাপত্তায় পৌঁছে দিয়ে অতঃপর আরদিন বাসায় যাবে। নিজেকেও একটু সুস্থ করতে হবে, নয়তো মা ভীষণ অস্থির হয়ে পড়বে। এত কিছুর মাঝে সেই ধরণীকে মিস করছে ভীষণ। মেয়েটা তাকে ভাবছে কিনা কে জানে। কথাগুলো ভাবতেই বুক ছিঁড়ে বেরিয়ে আসলো তপ্ত এক নিঃশ্বাস। ভোরে ফজরের নামাজ আদায় করে আভা বসে আছে বিছানায়। কাল বিকেলে তার পরিবারের সকলে চলে গিয়েছিল। মন খারাপে কারো সাথে তেমন কথাবার্তা হয়ে ওঠেনি তার। অতিরিক্ত কান্নার ফলে সত্যি সত্যি গতকাল রাতে তার মাথা ব্যথা শুরু হয়। পুরনো ক্ষত যেন তরতাজা হয়ে ব্যথাটা ফিরে আসে। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। এখন নামাজ শেষ করতে মুহূর্তে যেন খিদেটা নাড়াচাড়া দিয়ে উঠল। কিছু খাওয়া প্রয়োজন। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো আভা। সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে আছে। বাড়ির আর কেউ ওঠেনি। আভা তার শাশুড়ি মার দিকে এগিয়ে যায়, জিজ্ঞাসা করে, মা এখানে বসে আছো কেন? আরদিনটার জন্য মন কেমন করছে রে মা? কাল বিকেলে পৌঁছে 3টের সময় একবার ফোন করে বলেছিল ভালোভাবে পৌঁছেছে, তারপর আর কোনো ফোন করেনি। তাই চিন্তা হচ্ছে খারাপ কিছু না হয়। মায়ের মন তো না চাইতেও খারাপ চিন্তা আসে। শাশুড়ির কথা শোনা মাত্র আরদিনের কথা মনে পড়ল আভার। আরদিনের ব্যাপারটা সে একদমই ভুল গিয়েছিল। সত্যি তো মানুষটা আর ফোন করেনি কেন? কোনো সমস্যা হয়েছে কি কে জানে? বলল, করার চেষ্টা করেননি মা? করেছিলাম, বন্ধ দেখাচ্ছে বারবার। চিন্তা করবে না, উনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তাই যেন হয় রে মা। তা তুই এখানে কি করছিস? আসলে মা, কাল রাতে না কিছু খাওয়া হয়নি তো, এখন না খুব খিদে পেয়েছে, তাই কিছু খাওয়ার জন্য নিচে এসেছিলাম। খিদে পেয়েছে আগে বলবি না পাগলি? বসে থাকলে খিদে মিটবে? তুই বস, আমি কিছু নিয়ে আসছি ফ্রিজ থেকে। না মা, তুমি বসো, আমি যাচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না। আচ্ছা যা, তোর মাথা ব্যথা কমেছে? আচ্ছা তুমি বসো, আমি যাবো আর আসবো। আভা কিছু কেক, পাউরুটি আর জ্যাম এনে টেবিলের উপর রাখলো। পাউরুটিতে জ্যাম লাগিয়ে মিসেস চৌধুরীর দিকে একটা পাউরুটি বাড়িয়ে ধরে সে। তিনি খাবেন না বলে বারণ করতে আভার হাতটা সরাতে যাবেন। সেই মুহূর্তে আভার হাতে কিছু একটা দেখে আটকে ওঠেন। আভার হাতটা ধরে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, এটা কোথায় পেয়েছিস তুই? আচমকা হাত ধরার ফলে আভা খানিকটা ভয় পেয়ে যায়। হাতের দিকে তাকিয়ে দেখে মিসেস চৌধুরী তার হাতটা ধরে কেমন থরথর করে কাঁদছে। চৌধুরী বাড়িতে 3 বছর আগের সে পুরনো ঘটনাচক্রের পুনরাবৃত্তি ঘটেছে। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপিন নীরবতার বিরাজমান। কারো মুখে টুর শব্দটুকু নেই। বাড়ির মানুষ থেকে সার্ভেন্ট কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন আজ কথা বলা ভুলে গিয়েছে। প্রতিটা মানুষের চোখে নোনা ঝড়। মিসেস চৌধুরী কাপড়ে মুখ ঢেকে কান্না করছেন। আভা, নিধির, মিস্টার চৌধুরী স্তব্ধ হয়ে বসে আছেন। আমার কথাগুলো শুনে নিধিরের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সে সত্যি শুনছে নাকি মিথ্যে কিচ্ছু বুঝতে পারছে না। কিচ্ছু না। মিস্টার চৌধুরী শুরু থেকে এখনো অব্দি কোনো শব্দ করেনি। আবার বলা প্রতিটা কথা শুনে ওনার হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে বুঝাতে পারছেন না। তিনি যদি ছেলে না হয়ে মেয়ে হতেন তাহলে হয়তো ওনাকে আজ ধরে রাখাই মুশকিল হতো, যেমনটা মিসেস চৌধুরী করছেন। একমাত্র সন্তান, চৌধুরী বাড়ির সুখ, মা বাবার কলিজার টুকরা, 2 ভাইয়ের চোখের মনিকা হারানোর ব্যথাটা যেন আজ আবারও তর তাজা হলো আভার কথাগুলো শুনে। এদিকে আভা 3 বছর আগে একজনকে হারানোর ব্যথায় ব্যথিত হবে, নাকি প্রায় 4 বছর পর নিজের স্বপ্নপুরুষ, তার কিশোরী বয়সের আবেগ, তার কাঙ্ক্ষিত মানুষটাকে পাওয়ার আনন্দে আনন্দিত হবে? কোনটা করবে সে বুঝে উঠতে পারছে না। তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে।
নিজেকে অনুভূতিহীন, নির্বোধ মনে হচ্ছে। যে মানুষটার জন্য আজ প্রায় 4টা বছর ধরে সে অপেক্ষায় ছিল, সে মানুষটাই তার স্বামী। অথচ অচেনা অজানা বলে কাল তার পবিত্র ছোঁয়াকে কতটাই না ঘৃণা করেছে সে। যাকে একটু দেখার জন্য, যার একটু ছোঁয়া পাওয়ার জন্য এতটা বছর ব্যাকুল ছিল, কাল সেই মানুষটার ছোঁয়াকেই সে অপমান করেছে। কথাগুলো মনে করতে তার নিজের উপর নিজের কেমন রাগ লাগছে। কেন নিজের স্বামীর নামটা ভালোভাবে শোনেনি? মানুষটা দুবার তার নাম বলেছিল, মেহরাব আরদিন চৌধুরী, অথচ আমি তার আরদিন নামটাই শুধু খেয়ালে রেখেছিলাম, আগে পড়িনি, ভাবিনি। সকালে আভা যখন মিসেস চৌধুরীকে পাউরুটি দিতে যাচ্ছিল, তিনি খাবে না বলে বারণ করবেন, হঠাৎ আভার হাতে মেঘের ব্রেসলেটটা দেখে তিনি মুহূর্তে ছিনে ফেলেন। কাপা গলায় আভাকে জিজ্ঞেস করে, মা, এই ব্রেসলেটটি কোথায় পেয়েছিস? শাশুড়ির প্রশ্ন শুনে হাতে থাকা ব্রেসলেটের দিকে তাকায় আভা। হঠাৎ মনে পড়ে কাল রাতে সে ব্রেসলেটটা হাতে পরে ঘুমিয়ে পড়েছিল, আর খুলতে মনে ছিল না, তাই এখনো হাতে রয়ে গেছে সেটা। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, মা, এটা আমার পাখি আমাকে দিয়েছিল। এটা আমার ভীষণ ভালোবেসে আজ থেকে প্রায় 4 বছর আগে গিফট করেছিল। আজও সেটা যত্ন করে রেখে দিয়েছি। পাখি নেই, কিন্তু তার স্মৃতিটা তো আছে। এটা কখনো আমি কাজ ছাড়া করি না। কিন্তু হঠাৎ ব্রেসলেট নিয়ে প্রশ্ন কেন মা? এটা পাখির না, আমার মেঘের ব্রেসলেট। গানে ফার্স্ট হওয়ায় মেঘ তার বুলবুলিকে গিফট হিসেবে ব্রেসলেটটি দিয়েছিল। আরদিনকে দিয়ে মেঘ তার বুলবুলির জন্য স্পেশালভাবে বানিয়ে এনেছিল। ওটা তো পাখির বুলবুলি, খোদাই করা আছে। তোমাকে ওই দিন বলেছিলাম না আমার একটা মেয়ে ছিল, কিন্তু এখন নেই। ওই আমার মেয়ে, আমার মেঘ, মায়ামিন মেঘ। শাশুড়ি মার কথা শুনে আভা কি বলবে বুঝতে পারছে না। তার পাখি, তার বাচ্চাটা আরদিনের বোন, তার ননদী, চৌধুরী বাড়ির একমাত্র খুশি। সে শাশুড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মা, মেঘের ছবি আছে? থাকলে আমায় একটাবার দেখাবেন মা। আমি দেখতে চাই আমার পাখি আর আপনাদের মেঘ একই কিনা। আমার কেমন বিশ্বাস হচ্ছে না, সব গোল মেলে ঠেকছে, আমার গুলিয়ে যাচ্ছে সবটা। প্লিজ তাড়াতাড়ি দেখান না মা। মিসেস চৌধুরী আভার কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটলেন ওনার রুমের উদ্দেশ্যে। রুমে পৌঁছে হন্তদন্ত হয়ে নিজেদের ফ্যামিলি অ্যালবাম খুঁজে বের করেন। অ্যালবামটা হাতে নিয়ে আভার কাছে যাওয়ার জন্য এক কদম বাড়াতে কিছু মনে পড়তেই রুমে এসে মিসেস চৌধুরী ওনার স্বামীকে ডাকতে লাগলেন। সাত সকালে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর এমন ডাক শুনে মিস্টার চৌধুরী দড়িয়ে ঘড়ি করে বিছানায় উঠে বসল। বলল, কি হয়েছে তোমার? এমন সাত সকালে এমনভাবে ডাকছো কেন? বাড়িতে চোর ডাকাত পড়েছে নাকি 8 দিনের খবর পেয়েছো? ছেলেটা ভালো আছে তো? ওগো, তুমি পরে প্রশ্ন করো, আগে আমার সাথে নিচে চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, যাচ্ছি আমি। তার আগে তুমি শান্ত হও। এমন অস্থির কেন করছো? কি হয়েছে তোমার, বলবে তো? তুমি চলো, তারপর সব বলছি। আর হ্যাঁ, নিধিরকে সাথে ডেকে এনো। আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসবে কিন্তু। কথাটা বলে মিসেস চৌধুরী অ্যালবামটা নিয়ে চলে যান নিচে। এদিকে মিস্টার চৌধুরী বুঝতে পারলেন না হঠাৎ ওনার স্ত্রী কেন এমন করছে। তাই সেসব না ভেবে তিনি নিধিরকে ডেকে বাবা ছেলে নিচে নামতে দেখলেন আভা ও তার শাশুড়ি দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। এই দৃশ্য দেখে নিধির ও তার বাবা দুজন স্তব্ধতা রূপে দাঁড়িয়ে পড়লেন। তোমার শাশুড়ি বৌমা সকাল সকাল এমন কান্নাকাটি কেন করছো? 8 দিনের কিছু হয়েছে কি? নিধিরে একই প্রশ্ন করে। মিসেস চৌধুরী বলেন, তোমাদের বুলবুলের কথা মনে আছে? মেঘের বুলবুলি। আমার মেয়েটা সবসময় বুলবুলকে তার মেহরাব ভাইয়ের বউ ডাকতো। ভুলে গেলে তোমরা, যাকে আরদিনের সাথে বিয়ে দিবে বলে খুঁজছিলে? বুলবুলি আর কেউ নয়, আমাদের আভাই মেঘের বুলবুলি। এই দেখো আভার হাতে ব্রেসলেটটি, যেটা মেঘ দিয়েছিল তার বুলবুলিকে। মিসেস চৌধুরীর কথা শুনে নিধির ও তার বাবা আভার হাতের দিকে দৃষ্টিপাত করতে দেখল সত্যি সত্যি আভার হাতে মেঘের দেওয়া ব্রেসলেটটা ঝলঝল করছে। তা দেখে দুজন বাকরুদ্ধ হয়ে পড়ে। এই মেয়েটাকে দু বাপ ছেলে মিলে কোথায় না খুঁজেছে, কোথাও না পেয়ে অবশেষে আশাই ছেড়ে দিয়েছিল। অথচ আজ সেই মেয়ে আরদিনের বউ। সেই থেকে ড্রয়িং রুম জুড়ে নীরবতা চলমান। নীরবতা ভেঙে আভা বলল, মা, জানো আমি তোমাদের অনেক খুঁজেছি মা, পাইনি। পাখি আমার সম্পর্কে সবকিছু জানতো, কিন্তু আমি তোমাদের সম্পর্কে তেমন কিছুই জানতাম না।
পাখি আমাকে সব সময় তোমাদের সম্পর্কে অন্ধকারে রাখতে, এমনকি তোমার ছেলের নামটাও বলেনি। সব সময় বড় ভাইয়া এটা করেছে, ছোট ভাইয়া ওটা করেছে, এভাবে কথা বলতো। ভীষণ চালাক পিচ্চি। তুমি জানো, আমি যখন বলতাম তোমার পরিবার সম্পর্কে আমাকে এমন ধোঁয়াশা কেন রাখো, তখন কি জবাব দিত জানো? বলতো, তুমি যেমন আমার পরিবার সম্পর্কে কিও জানো, আমার পরিবারও তোমার সম্পর্কে কিও জানে। তোমাদের সাথে এমন করতে আমার খুব আনন্দ লাগে। ওর ইচ্ছে ছিল আর দিনের জন্মদিনের দিন তোমাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার, সেই প্ল্যানটা করে রেখেছিল ও, কিন্তু তার আগে সবটা শেষ হয়ে গেল। কথাটা বলে আভা কান্নায় ভেঙে পড়ে। কান্নারত অবস্থায় পুনরায় বলে, আচ্ছা মা, তোমরা ওর খুড়িকে শাস্তি দিয়েছিলে? এতক্ষণ যাবৎ সবকিছু স্বাভাবিক থাকলেও আভার একটা মাত্র কথাতে যেন মুহূর্তে বড়সড় কোনো বিস্ফোরণ ঘটালো। নিধির বসা থেকে দাঁড়িয়ে পড়ল। মিসেস চৌধুরীর কান্না ভুলে গিয়ে আভার বলা কথাটার মানে বোঝার চেষ্টা করতে লাগলেন। ওনার নিষ্পাপ মেয়েটাকে কেউ খুন করেছে, কথাটা যেন কানের ভেতর ঝিঝি পোকার শব্দে নেয় ঝিনঝিন করতে লাগলো। মিস্টার চৌধুরী উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, নতুন মা কি যাতা বলছো এসব? তোমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটিকে খুন করতে যাবে? কে খুন করতে যাবে? ও তো বোম ব্লাস্টে মারা গিয়েছে। তুমি কি যাতা বলছো বাবা? ও বোম ব্লাস্টে কিভাবে মারা যাবে? পাখি পাখি আমার এই 2 হাতের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাচ্চাটাকে সেদিন বাঁচাতে পারিনি বাবা, আমি সেদিন অক্ষম ছিলাম। নিজের চোখের সামনে এই 2 হাতে তুলে বাচ্চাটাকে আঁকড়ে ধরে রেখেছিলাম। আমি বাঁচাবার জন্য ছটফট করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি আমি। অথচ তোমরা বলছো বোম ব্লাস্ট। আমি তো আরো ভেবে রেখেছি এতদিনে হয়তো তোমরা ওর খুড়িকে শাস্তি দিয়ে ফেলেছো, আর এখন দেখছি তোমরা জানোই না কোনো কিছু। আমি ওর খুড়িকে চিনি বাবা, কিন্তু আমি নাম জানি না, না আগে কখনো দেখেছিলাম। কিন্তু কখনো যদি ওই মানুষরূপী কুকুরটাকে আমি দেখি না, আমি ঠিক চিনতে পারবো। আভার কথা শুনে মিসেস চৌধুরী মুহূর্তে অচেতন হয়ে পড়ে। মেঘ খুন হয়েছে শুনে নিধি আর নিজেকে ধরে রাখতে না পেরে বাবাকে জড়িয়ে ধরে মেঘ মেঘ বলে কান্না শুরু করে। ড্রয়িং রুম ছুড়ে রোদনের ঝড় বইছে। সাল 2018। ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির 26 সংখ্যাটা দৃশ্যমান। উত্তর গোলার্ধে ফেব্রুয়ারি যখন শীতের 3য় মাস, তদ্রূপ দক্ষিণ গোলার্ধে সেটা অনেকটা উত্তর গোলার্ধে আগস্ট মাসের সমতুল্য, অর্থাৎ গ্রীষ্মের 3য় মাস। বাংলাদেশে তখনও শীতের প্রাদুর্ভাব বিদ্যমান। চারদিকে শীতের আমেজ। গাছের পাতায়, ধানের শীষে কিংবা ঘাসের ডগায় জমে আছে শিশির বিন্দু। পূর্ব আকাশে কুয়াশার ভারী পর্দা ভেদ করে সূর্য যখন তার ক্ষীণ মিষ্টি কিরণ ছড়াতে ব্যস্ত, তারই রশ্মি গিয়ে পড়ে কিশোরী আভার আঁখি আননে। বারান্দার প্রস্ফুটিত বেলি ফুলের গন্ধ রুম জুড়ে বিরাজিত। সূর্যের মিষ্টি রশ্মি আর বেলির মন কাড়া সুভাষে ঘুম ভাঙে আভার। আড়মোড়া ভেঙে বিছানায় বসতেই পাশে পিচ্ছি তুবাকে ঘুমিয়ে থাকতে দেখল সে। তুবাকে ডেকে তোলে দুবোন। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে মা খাবারের প্লেট নাস্তা সাজাচ্ছে। দু মেয়েকে দেখে আভার মা একটা মিষ্টি হাসি দিলেন। আভা তার মাকে জিজ্ঞেস করলো, মা নীরা কোথায়? ওকে দেখছি না। আর আব্বু কি এখনো আসেনি? নীরা বাগানে বসে আছে, তোর আব্বু একটু পরে আসবে, সময় হয়েছে যে। তাহলে আব্বুর জন্য অপেক্ষা করি। ততক্ষণে তুবা তুমি গিয়ে নীরা আপুকে ডেকে আনো, বলবে মা নাস্তা করতে রাখছে। মা আজ তো শুক্রবার, স্কুল প্রাইভেট নেই, একটু পর আর্ট ক্লাসে যাব, সেখান থেকে গানের ক্লাসে, তারপর বাসায় এসে সবাই মিলে বিকেলে রূপসাগরে ঘুরতে যাব। তোমার মনে আছে তো? হ্যাঁ মা, মনে আছে। বাসায় আসতে তোর কতক্ষণ লাগবে? 10টায় আর্ট ক্লাস, 11টা থেকে 12টা 30 পর্যন্ত গানের ক্লাস, আসতে 1টা বেজে যাবে। তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। কথাগুলো বলতে বলতে দেখলো নীরা, তুবা, বাবা তিনজনই একসাথে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে আসছে। বাবাকে দেখে মিষ্টি একটা হাসি দিল বাবা। 3 মেয়ের সাথে কিছুক্ষণ হাসি মজা করেন সাদমান হক। অতঃপর সকালে খেতে বসেন। খাওয়ার মাঝে টুকটাক কথা হয়েছিল। খাওয়া শেষ করে আভা তার ক্লাসের জন্য বেরিয়ে পড়ে। আভা ক্লাস নিউ 10-এর শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি গান শেখা, আর্ট করা তার শখ। প্রতি শুক্রবার স্কুল বন্ধের দিন আর্ট ও গান দুটোই শিখে থাকে সে। আর দিন তুই আমার মেয়েটাকে শেষ করে দিলি। আজ শুক্রবার ভেসিটি অফ, তাই শান্তিতে একটু ঘুমাবে ভেবেছিল আর দিন।
কিন্তু মার অভিযোগ শুনে ঘুম ভেঙে যায় তার। চোখ না খুলেই চোখ বন্ধ অবস্থায় বলে, আমি আবার কি করেছি মা? আমি তো ঘুমিয়েছিলাম, তোমার ডাক শুনে মাত্র জেগে উঠলাম, এরই মাঝে আমার দোষ খোঁজা শুরু করে দিছো। তা কি করছি আমি শুনি? কি করিসনি সেটা বল। বাপ ভাই তিনজন মিলে আদর করে করে এই মেয়েকে তো বাদর বানিয়ে ফেলেছিস। আজ ওর প্রথম আর্ট ক্লাস, অথচ সে নাকি কিছু না খেয়ে চলে যাবে। 10টা থেকে আর্ট ক্লাস শুরু, শেষ হতে 11টা। এতক্ষণ না খেয়ে খিদে পেতে থাকা সম্ভব? আমি খাবারের প্লেট নিয়ে ওর পিছু পিছু দৌড়ে শেষে তাও মেয়েকে এক লোকমা খাওয়াতে পারিনি। বলি, এত বড় মেয়ের পিছু দৌড়ানো শোভনীয় তুই বল? একদমই শোভনীয় নয় মা। আচ্ছা দাঁড়াও, ওকে আমি বলছি খেয়ে নিবে। তাড়াতাড়ি ডেকে কিছু খেতে বল, 10টা বাজতে দেরি নেই। আচ্ছা তুমি যাও। মিসেস শাইলা চৌধুরী বেরিয়ে যেতে আরদিন বলল, মেঘ দরজার পাশে থেকে বেরিয়ে আসে, ভাইয়া তোমাকে ডাকছে। আরদিনের কথা শুনে মেঘ দরজার পাশ থেকে বেরিয়ে ভাইয়ার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। আরদিন বলে, মেঘ, তুমি কিসে পড়ো? কেন ভাইও? তুমি তো জানো আমি কিসে পড়ি, তারপর কেন জিজ্ঞাসা করছো? আর আমাকে মেঘ বলে কেন ডাকছো? তুমি কি রেগে আছো আমার উপর? পরে বলছি, আগে বলো কিসে পড়ো? ক্লাস 6-এ। ক্লাস হাই স্কুলে পড়া মেয়ের পিছু পিছু খাবারের প্লেট নিয়ে কাউকে কখনো দৌড়াতে দেখেছো? বিশেষ করে মাদেরকে? সরি ভাইয়া, আর কখনো এমন হবে না। বোকা মেয়ে, আমি তোমার উপর রেগে নেই, বরং খুশি হয়েছি ভীষণ। শোনো, মাকে এভাবে প্রতিদিন তোমার পিছু পিছু দৌড়ানি খাওয়াবে, এটা তোমাদের সন্তানগত অধিকার। আমি তো আর এই বয়সে পারবো না, তাই তুমি সে অধিকারটা আদায় করে নিবে। আর দৌড়ানোর ফলে আম্মু কিছুটা সুস্থও থাকবে। এক ঢিলে দুই পাখি মারা, কি বলো? কথাটা বলে আরদিন আর মেঘ দুজনেই হাই ফাইভ করে। এদিকে ছেলের এমন কথাবার্তা শুনে মিসেস চৌধুরী বেকুব বনে যান। উনি এসেছিলেন ছেলের কাছে নালিশ দিয়ে মেয়েকে সোজা করতে, কিন্তু কেস যে পুরো উল্টো হলো। আরদিন আরো উস্কিয়ে দিয়েছে মেয়েকে, এখন তাকে আর আটকাবে কে? আরদিনের কান মুচড়ে ধরেন তিনি, বললেন, পাজি ছেলে, আমি এসেছিলাম নালিশ দিতে, তুই আরো উস্কিয়ে দিয়েছিস। তোকে তো আমি। আউচ, আম্মু ব্যথা পাচ্ছি। আচ্ছা তুমি বলো, ওর বয়সই বা কত? বাচ্চা একটা মেয়ে, এখন করবে না তো কখন করবে? ওকে রেডি করায় দাও, আমি আসছি ওর আর্ট ক্লাসে। আচ্ছা। গাড়িতে বসে আছে আরদিন, মেঘ। আরদিন ড্রাইভ করছে, মেঘ পাশে নুডলস খাচ্ছে। খাবার মাঝে মেঘ প্রশ্ন করলো, মেহরাব ভাইও, তুমি বিয়ে করবে কবে? পিচ্ছি মেঘের কথা শুনে আরদিনের হাসি পেল। সে মাত্র অনার্স 3য় বর্ষে পড়ছে, আর এখনই বিয়ে। তাই বলল, হে মেঘ, আমি তো এখনো বড় হইনি, তাই এখনই যে বিয়ে করতে পারছি না। আগে বড় হই, তারপর করব। আর কত বড় হবে তুমি? জানো, আমার ক্লাসমেটদের ভাইয়ার সকলে বিয়ে করে বাবা হয়ে গেছে, আর তুমি বলছো তুমি এখনো বড় হওনি। আমি ছোট বলে বোকা পেয়েছো? একদম না, তুমি বোকা কে বলেছে? তুমি তো পাকনা বুড়ি। আচ্ছা ধরো বিয়ে করলাম, কিন্তু মেয়ে কোথায় পাবো? আমি খুঁজে দিব মেয়ে। আমি যাকে পছন্দ করব, তুমি কি তাকে আমার ভাবিপু বানাবে? অবশ্য বানাবো। আচ্ছা এটা বলো, সবাই তো ভাবি ডাকে, তুমি কেন এক্সট্রা আপু লাগিয়েছো? বাবা রে, আমার যে আর বোন নেই, তুমি কি জানো না? তোমার বউকে আমি ভাবির সাথে আপু, ভাবি আপু দুটোই ডাকবো, তাহলে ভালোবাসা বেশি পাবো। বাহ, তুমি তো বেশ ইন্টেলিজেন্ট। আরদিনের কথাটা শুনে মেঘ কিছুটা ভাব নিয়ে সামনে পড়া থাকা কিছু চুল পিছে দুলিয়ে বলল, সেটা আমি জানি, তোমাকে বলতে হবে না। মেঘের কথা বলার ভঙ্গি দেখে আরদিন হেসে ফেলল। তা দেখে মেঘও হেসে দেয়। হাসাহাসির মাঝে আরদিন আর্ট স্কুলে পৌঁছে যায়। আরদিন মেঘকে গাড়ি থেকে নামিয়ে ক্লাসরুমে পৌঁছে দিয়ে সে আবার চলে যায়। আর্ট ক্লাস শেষ হওয়ায় আভা ক্লাস থেকে বের হতে যাব, হঠাৎ দেখে বাচ্চা একটা মেয়ে টেবিলে বসে কান্না করছে। তাই সে মেয়েটার দিকে এগিয়ে যায়, তার পাশে বসে জিজ্ঞাসা করে, বাচ্চা পাখি, তুমি এইভাবে কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? টেবিলের এক কোণে বসে মেঘ কাঁদছিল। আওয়াজ শুনতে পাশে তাকিয়ে দেখে বোরকা পরা একটা মেয়ে তার পাশে বসে আছে, তাকে কিছু জিজ্ঞাসা করছে। তাই বলল, আপু, আমি আজই প্রথম
8 ক্লাসে এসেছি, একটা মেয়ে আমার সব রং তুলি নিয়ে গেছে। আমি দিতে চাইনি বলে সে আমার হাতে আঁচড় দিয়ে সব নিয়ে গেছে। এই দেখো বলে মেঘ তার হাতটা এগিয়ে দেয়। আভা তাকিয়ে দেখে বাচ্চা মেয়েটার হাত থেকে রক্ত পড়ছে। সে দ্রুত তার পার্স থেকে একটা রুমাল বের করে তার হাতে বেঁধে দেয়, সাথে সাথে কান্না করতে করতে বারণ করে। মেঘ সত্যি সত্যি কান্না বন্ধ করে দেয়। বাচ্চা মেয়েটার কান্না বন্ধ করতে দেখে আভা জিজ্ঞেস করে, তোমার নাম কি বাচ্চা পাখি? আমার নাম মায়ামিন মেঘ চৌধুরী। আমি এবার ক্লাস 6-এ পড়ি। তোমার নাম কি? আমি অন্বেষা মেহরিন, সবাই আভা ডাকে, তুমিও ডাকতে পারো। আমি তোমার সিনিয়র, ক্লাস নিউ 10। এভাবে আভা মেঘের বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। কিছু সময়ের কথাবার্তায় আভার সাথে মেঘের বেশ ভাব হয়ে যায়। আভা মেঘকে বলে, মেঘ, তোমাকে আমি মেঘ না বলে পাখি বলে ডাকবো? হ্যাঁ, তোমার সমস্যা হবে? একদম না আপু, তুমি যা ইচ্ছে ডাকো, তবে আমিও তোমাকে নতুন নামে ডাকবো। তুমি কিছু মনে করবে না? আভা হাসি দিয়ে বলে, একদম না, তোমারও যা ইচ্ছে ডাকতে পারো। তুমি আমার মেহরাব ভাইয়ের মতো। এখন তো নতুন নাম মনে পড়ছে না, আগামী সপ্তাহে বলবো, কেমন? যথা আজ্ঞা পাখি। আচ্ছা চলো, বাসায় যাবো তো নাকি এখানেই বসে থাকবে? না, যাবো, চলো। আল্লাহ হাফেজ পাখি। আল্লাহ হাফেজ আপু। আর দিন এসেছিল মেঘকে নিয়ে যেতে। হঠাৎ বোনের হাতে কাপড় বাঁধা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। জিজ্ঞাসা করে হাতের কি হয়েছে। মেঘ তখনকার সব ঘটনা খুলে বলে আরদিনকে। সব শুনে আরদিন বেশ রেগে যায়। পরে যখন আভার কথা শুনে তখন শান্ত হয়। মেঘ বলে, জানো ভাইয়া, আপুটা খুব ভালো, আমাকে কত আদর করেছে। হাতের রুমালটা আপুর বেঁধে দেওয়া। অজানা কারণেই আরদিন রুমটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সেদিনের পর কেটে যায় 1 সপ্তাহ। আভার সাথে মেঘের আর দেখা হয়নি। আজ শুক্রবার যথারীতি আভা আর্ট ক্লাসে আসে। এসে দেখে মেঘ আগে থেকে বসে আছে। দেখে মনে হচ্ছে আভার জন্যই অপেক্ষা করছিল। আভা যেতেই মেঘ একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি পাখি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বলেছিলাম না আজ তোমার নতুন নাম দিব? আমি নাম পেয়ে গেছি। আর সবচেয়ে মজার কথা কি জানো? কি? নামটা আমরা মেহরাব ভাইও ঠিক করে দিয়েছে, পাখির বুলবুলি। আমি তোমার পাখি, তুমি আমার বুলবুলি। দারুণ, তাই না বলো? খুব সুন্দর। তাই মেহেবারটা কে শুনি? ও সরি, তোমাকে তো বলার সুযোগ পাইনি। আমার 2 ভাই আর আমি। আমার বড় ভাইয়ের নাম মেহরাব আর ছোট ভাইয়ের নাম ভাইও। মেহেবার বুঝলাম, ছোট ভাইয়া ছোট ভাইও, এটা কি নাম নেই ওনার? আছে তো, কেন থাকবে না, কিন্তু বলবো না কারণ ও একটা আস্ত শয়তান। জানো, আমাকে মেঘ বুড়ি ডাকে। আমি কি বুড়ি? আমাকে কি বুড়ির মতো লাগে? আমি হলাম বাচ্চা একটা সুন্দর মেয়ে, অথচ ভাইও আমাকে বুড়ি বানিয়ে ফেলেছে। তাই ওর নাম বলা নিষেধ। এভাবে বলে না পাখি, ভাইয়া হয়তো আদর করে বা মজা করে বুড়ি বলে, তাই বলে রাখতে নেই। তা আমি জানি, কিন্তু ও আমাকে ভীষণ জ্বালায়। আর বড় ভাইও অনেক আদর করে আমায়। হঠাৎ মেঘের কিছু একটা মনে পড়তে ব্যাগ থেকে একটা চকলেটের বক্স আর একটা চিরকুট বের করে আভাকে দিয়ে বলে, বুলবুলি, এই গিফট আর চিরকুটটা আমার মেহরাব ভাইও দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। ওই দিনের জন্য তোমাকে ধন্যবাদ জানিয়েছে। আভা হাসি দিয়ে চিরকুটটা প্রথমে নেয়। খুলে দেখে তাতেও লেখা, জি আমার মেঘ কন্যার বুলবুলি, তোমাকে বিশেষ ধন্যবাদ আমার মেঘ কন্যার খেয়াল রাখার জন্য। মেঘের কাছে শুনেছিলাম তুমি নাকি আমার জুনিয়র, তাই তুমি করে বলছি। সেজন্য কিছু মনে করো না। আবার চকলেটগুলো পছন্দ হয়েছে কিনা এবং আমার দেয়া বুলবুলি নামটা তোমার কেমন লেগেছে উত্তর জানিয়ে তোমার পাখির কাছে চিরকুট পাঠিও। ভালো থেকো। এতে মেঘ কন্যার বড় ভাইও। চিরকুটটা পড়ে আভার কেন যেন খুব ভালো লাগলো। কি সুন্দর ডাক, আমার মেঘ কন্যার বুলবুলি। এ নাম কারো পছন্দ না হয়ে পারে। ভাবলো সেও চিরকুট দেবে। একটা সম্পর্ক গড়ে তোলার জন্য বাধা ধরা কোনো ফর্মুলা নেই। সম্পর্ক গড়তে বেশি দিনের প্রয়োজন পড়ে না। একজন মানুষ অন্য একজন বা বিভিন্ন জনের সাথে মিশে থাকে কেবলমাত্র সম্পর্কে টানে। এই সৃষ্টি জগতের সবকিছুই একে অন্যের সাথে সম্পর্কযুক্ত।
পরস্পরের মাঝে ভালোবাসা, স্নেহ, হৃদয়ঙ্গম থাকলে যে কোনো সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে, সেটা হোক বন্ধুত্ব, ভালোবাসার কিংবা অন্য একটা সম্পর্ক। সময় বয়ে যাচ্ছে তার নিজস্ব গতিপথে। পঞ্জিকার পাতায় ফেব্রুয়ারির পরিবর্তে স্থানান্তর হয়েছে মে মাস। চোখের পলকে যেন 3 মাস কেটে গেল। এরই মাঝে আভা মেঘ দুজনের মধ্যকার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে। মেঘ বুলবুলি বলতে পাগল, দ্বাদশী কিশোরী, তাই আবেগ প্রণয়তা অনেক বেশি। অবসরে বুলবুলি, ঘুমাতে গেলে বুলবুলি, কথা বলার টপিকস সেটাও বুলবুলি। মেঘ তার মেহেরাব ভাইয়ের পর এখন বুলবুলিকে ভীষণ ভালোবাসে। সকলের কাছে বুলবুলি গুনগান করে বেড়ায়, কিন্তু কারো কাছে তার বুলবুলির পরিচয় দিতে সে নারাজ। দুজনের বাসার দূরত্ব বেশি হওয়ায় শুক্রবার আর্ট ক্লাসে ব্যতীত আর কোথাও দেখা হয় না তাদের। সবসময় দুজনের ফোনে কথা হয়। শুক্রবার ক্লাসে চলছে কথা, আড্ডা দেওয়া, এভাবে চলছে তাদের দুজনের জীবন। সেদিন 8 দিনের চিরকুটের উত্তর দিয়েছিল আভা। হলুদ খামে নীল চিরকুট দিয়েছে। ধন্যবাদ ভাইয়া, চকলেটগুলো অনেক মজা ছিল। স্পেশাল ধন্যবাদ চিরকুটের জন্য। ভাবছেন স্পেশাল ধন্যবাদ কেন? কারণটা হলো চিরকুট আমার ভীষণ পছন্দের। পৃথিবীর 99% মানুষ চিরকুট পছন্দ করে। পছন্দের কিছু পেলে খুব খুশি হবে মানুষ, সেটাই মানুষের বৈশিষ্ট্য। আমিও তার ব্যতিক্রম নই। বুলবুলি নামটা ভীষণ সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। সাথে আমার পাঠক পাঠিকারাও পছন্দ করেছে, তাই স্পেশাল ধন্যবাদ। আমাকে তুমি বলার জন্য আমি কিছু মনে করিনি। আপনি তুমি করে বলতে পারেন। আজ এতটুকুই, ভালো থাকবেন। ইতি পাখির বুলবুলি। চিঠিটা লিখবার সময় আভা বারংবার ভাবনায় ডুবেছে। নিজেকে কেমন সুখী সুখী মানুষ অনুভব করছে। কেন সে জানে না, জানবার চেষ্টাও করেনি। কিন্তু তার চিঠি লিখতে ইচ্ছে করছিল, লিখে ভালোও লাগছিল। মেঘের কাছ থেকে আভার দেওয়া চিঠির জবাব পেয়ে আরদিন খুব খুশি হয়। মেয়েটার চিরকুট পছন্দ, তাই সে আবারও চিরকুট দেবে। মেঘকন্যার বুলবুলি, চিঠির শুরুতে জানিয়ে রাখি, আজকের এই চিঠি তোমার তরে অভিযোগ নিয়ে লিখছি। চিঠির শেষে তুমি অভিযোগের সমাধান দিবে। আচ্ছা, তুমি কি জাদু জানো যে মেঘ তার ভাইওকে ছাড়া কিচ্ছু বুঝতো না? কোনো সমস্যা হলে সর্বপ্রথম তার ভাইওকে জানাতো, সময় অসময়ে আমাকে জ্বালাতো। সেই মেঘ তুমি আসার পর থেকে তার ভাইওকে ভুলে গেছে। তার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। তাকে কিঞ্চিত সময়ের জন্যও ফ্রি পায় না। সর্বদা সে তার বুলবুলির সাথে বিজি থাকে। বুলবুলি ভালো গাইতে পারে, ভালো আর্ট জানে, মুখে শুধু তার বুলবুলির গুণগান। পিচ্ছে, তুমি এসে আমার ভালোবাসায় ভাটা দিয়েছ। মেঘ এখন আমার চেয়ে বেশি তোমাকে ভালোবাসে। কেন? এর সমাধান চাই। পরিশেষে তোমার পাঠক পাঠিকাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিও এত ভালোবাসা দেওয়ার জন্য। 8 দিনের এমন অভিযোগ ভরা চিঠি পড়ে মেঘ আভা ভীষণ হেসেছিল। এভাবে প্রতি সপ্তাহে একে অপরকে মেঘের মাধ্যমে চিঠি দিত, কখনো হাসি খুশি, কখনো অভিযোগে ভরা। 8 দিন স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে চিঠি দিলেও ষোড়শী আভার ততদিনে নিজের অজান্তে মনোকোণে 8 দিনের জন্য সফট কর্নার। 8 দিন স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে চিঠি দিলেও ষোড়শী আভা ততদিনে নিজের অজান্তে মনোকোণে 8 দিনের জন্য সফট কর্নার তৈরি করে নিয়েছিল। অজান্তে নিজের মন প্রাণ মেহেরাব নামে সম্পূর্ণ অজানা অদেখা মানবটার তরে সঁপে দিয়েছিল। সময় অসময় মেহেরাবের চিঠিগুলো পড়ত। মেঘের সাথে কথা বলার ছলে মেঘের বড় ভাই ওর খোঁজ খবর নিত। আভা যেন আর নিজের মাঝে ছিল না, সর্বক্ষণ মেহেরাবের নামে বালা জপ্ত। মেঘবুড়ি, কি করছিস? একদম আমাকে বুড়ি বলবে না নিধির ভাইয়া, আমি বুড়ি নই। বুলবুলি বলেছে আমি দেখতে খুব মিষ্টি আর গোলুমোলু বাচ্চা পাখি, তাই এসব বুড়ি বলা বন্ধ করো। আসছে আমার বুলবুলির গুলুমুলো বাচ্চা পাখি। হ্যাঁ, বুড়ির ঢং দেখে বাঁচি না। কিছুটা ভিংচি কেটে কথাটা বলে নিধি। মেয়েরা ভাইয়া, দেখে যাও তোমার মেঘকন্যাকে নিধির মারছে, এবার বুঝবে মজা। দেখো কি করে ভাইও। তুই কি মিথ্যাবাদী রে মেঘবুড়ি, মিথ্যা বলে আমাকে মার খাওয়াতে যাচ্ছিস। দাঁড়া, তোর বুলবুলির কাছে বিচার দিচ্ছি। ফোন দিয়ে বলবো মেঘ ভালো না, মিথ্যা কথা বলে, ওকে আর আদর দিবে না। কথাটা বলে নিধির ফোন দিতে যাচ্ছিল, তা দেখে মেঘ তার ভাইকে আবার ডাকতে যাবে। দেখে তার ভাইও সামনেও দাঁড়িয়ে আছে। তা দেখে মেঘ দাঁত কেলিয়া একটা হাসি দিয়ে নিধিরকে ইশারা দিয়ে দেখিয়ে কাদার ভান ধরে নিধিরের নামে কথা লাগে। মেঘের মিথ্যে বলা দেখে নিধির এই মেয়ে দিনকে দিন নিধিরকে মার খাওয়ানোর জন্য কি মিথ্যাই না বলছে।
এদিকে মেঘের কান্না থেকে আরদি নিধিরকে কিছু কথা শুনিয়ে চলে যায়। বিনা দোষে বড় ভাইয়ের বকা খেয়ে নিধির মুখ ভার করে বসেছিল। মেঘ তখন নিধিরকে বলে, ভাইয়া, তোমাকে যে মেহেরাব ভাইও বকা দিয়েছে তার প্রতিশোধ নিবে না? নিধির কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে রইল, বলল, তোর মতো ধুরন্ধর মেয়ে আমি আর দুইটা দেখি নাই বুড়ি। তুই ভাইয়ার কাছে আমার নামে মিথ্যা বলে কথা শোনালি, হ্যাঁ? এখন আবার প্রতিশোধ নেওয়ার জন্য উস্কিয়ে দিচ্ছিস। সাংঘাতিক তুই মেঘ বুড়ি। এজন্য কারো ভালো করতে নেই, আসছিলাম তোমার সাহায্য করতে, তোমার সহ্য হলো না, কি আর করার, আমিই যাই। বলে চলে যাচ্ছিল মেঘ। নিধির বোকার মতো কিছুক্ষণ মেঘের পানে তাকিয়ে থেকে হঠাৎ ডাক দিল, বুড়ি এদিকে আয়। প্রতিশোধ নিবে? তুই কিভাবে বুঝলি এই জন্য ডাক দিয়েছে? কারণ আমি ইন্টেলিজেন্ট, ভাইও বলেছে। আরে পাজি মেয়ে, আচ্ছা বল কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? ভাইওকে বিয়ে করিয়ে দাও, তাহলে বউ আসলে ঠিক হয়ে যাবে। যদি ভাইও তোমাকে মারতে আসে, ভাবি তোমায় রক্ষা করতে পারবে। আইডিয়া কেমন বলো? আইডিয়া ভালো। আমি শুনেছি বিয়ে করলে ছেলেরা বউয়ের কথা শোনে। আমরা যদি ভাবিকে হাত করে নিতে পারি, তাহলে ভাবিকে দিয়ে ভাইয়ার ব্যান্ড বাজাতে পারবো। কি বলিস? একদম, তাই তো বলছি, বিয়ে করিয়ে দাও। কিন্তু কথা হলো, এই রাগী ছেলেকে বিয়ে কে করবে? কে? আমার বুলবুলি, তাকে আমার ভাবি বউ বানাবো। কি? বুলবুলি? বুলবুলি রাজি হবে? বুলবুলি ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে ভাইয়া। প্রতি শুক্রবার চিঠি দেয়, সেটা কি আর এমনি এমনি? ও মা, কি বলছিস? তাহলে তো তোর বুলবুলিকে দেখতে হয়। কবে দেখাবি বল? এখন না, কয়েক মাস পর তো ভাইয়ের জন্মদিন, সেদিন এনে চমকে দিব এবং সকলের সাথে পরিচয় করিয়ে দিব। কি বলো? আচ্ছা তাই হোক। আমাকে সব সময় মারা, হ্যাঁ? এবার বুঝবে কত ধানে কত চাল। আমি রাজি বুড়ি। ডিল ডান? ডান। আমার ভাইওকে বিয়ে করবে বুলবুলি। আকস্মিক মেঘের এমন কথা শুনে ফোনের ওপাশে থাকা আভা কিছুটা লজ্জা পেল, সাথে ভয়ও। রাস্তায় বাচ্চা কি বুঝে গেছে সব, তাও বলল, কি বলছো এসব পাখি? আমি এখন বিয়ে করব না, আমি মাত্র এসএসসি পরীক্ষা দিব। আর তোমার ভাইয়া কত বড়, আর সবচেয়ে বড় কথা তোমার ভাইও অন্য কাউকে ভালোবাসে। এমনটা হয় না। আভা শেষ কথাটা বললো আর দিনের কোনো রিলেশন আছে কিনা শিওর হওয়ার জন্য। বুলবুলি, আমি কি এখনই বিয়ে করতে বলছি নাকি? ভাইউর পড়া শেষ হলে আব্বুর অফিসে জয়েন করার পর বিয়ে হবে। তার আগে তুমি আমার ভাবি আপু হয়ে থাকবে। বলো রাজি? পাখি, এইসব ঠিক না। আমি জানি তুমি যে ভাইউকে পছন্দ করো, তাই বলছি। আর ভাইউর কোনো রিলেশন নেই, অন্য কিছু নিয়ে চিন্তা করো না। তোমার পাখি সব ঠিক করে দিবে। তুমি বড় তোমার গানের প্রতি মনোযোগ দাও। আগামী সপ্তাহে তোমার গানের কম্পিটিশন, গানে ফোকাস করো। এখন রাখি বুলবুলি। আল্লাহ হাফিজ পাখি। আল্লাহ হাফিজ। ভাইও, তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন কেন মেঘ? যেটা বলছি ওটার উত্তর দাও। ভালোবাসো? না। বিয়ে করবে? হঠাৎ আবার বিয়ে কোত্থেকে আসলো? করবে কি না? এখনই কিভাবে করি মেঘ? ভাইওকে একটু বুঝো, এই বয়সে কেউ বিয়ে করে না। তার চেয়ে বড় কথা, আমার মতো পড়ুয়া জবহীন ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না। তোমাকে ওইসব নিয়ে ভাবতে বলেছে? কে বলেছে? হ্যাঁ, এখন বিয়ে হবে না, তোমার পড়ালেখা শেষ হলে তারপর, তখন করবে। তখন করা যায়। তা হঠাৎ বড়দের মতো করে কথা বলছো, ব্যাপার কি? মেঘ কন্যা থেকে মেঘ বুড়ি হয়ে যাচ্ছ দেখছি। আমি তো বড়ই, তোমরাই পিচ্ছি পিচ্ছি করো। জানো, আমি 12 ইয়ার্স ওল্ড, যথেষ্ট বড় আমি, তবে বুড়ি নই, মিষ্টি পাখি আমি। বাবা, কি পাকা পাকা কথা। আচ্ছা, তুমি মিষ্টি পাখি। দুই ভাই বোন মিলে অনেকক্ষণ দুষ্টুমি করে। অন্যদিকে আভা মেঘের বলা কথাগুলো শোনার পর থেকেই তার মন প্রজাপতি নেই নাচানাচি করছে। নিজের চারপাশটা রঙিন লাগছে, সর্বাঙ্গে বয়ে যাচ্ছে শিহরণ। মানুষটাকে না দেখে এমন অনুভূতি হচ্ছে, না জানি সামনে দেখলে কি হবে, ভাবতে তার লজ্জা লাগছে। হাসি খুশির মাঝে কিছু পড়তে তার ভালো লাগাটা নিয়ে গেল। এখন তো ভয় হচ্ছে তার, না জানি সামনের দিনগুলো কিভাবে কাটবে। মনের মাঝে অজানা এক ভয় উকি দিচ্ছে। সামনের দিনগুলো স্বাভাবিক যাবে তো, নাকি কোনো কালবৈশাখীর ঝড় মতো
সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আজ 24শে মে, নজরুল জয়ন্তী। সে উপলক্ষে আভাদের স্কুলে আজ অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণ সেজেছে এক নতুন সাজে। অনুষ্ঠান আভা নজরুল সঙ্গীত গাইবে। এক সপ্তাহ আগে ক্লাসে যখন নোটিশ আসে ইভেন্টে কে কে অংশগ্রহণ করবে নাম দিতে, তখন আভার শ্রেণী শিক্ষক আভার নাম লিখান, কারণ আভার কণ্ঠ খুব সুন্দর, সকলেই জানে। টিচাররা সকলে মিলে আভাকে জোর করে নজরুল সঙ্গীত গাওয়ার জন্য কিছুটা বাধ্য হয়ে সে সঙ্গীত গাইতে রাজি হয়। তাই আজ তার পারফরমেন্স রয়েছে। মেঘও এসেছে তার পারফরমেন্স রয়েছে বলে। সাথে একটা স্পেশাল গিফটও নিয়ে এসেছে আভার জন্য। যথারীতি সকাল 10টায় অনুষ্ঠান শুরু হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অতিথি, স্কুলের প্রিন্সিপাল সহ অন্যান্য টিচাররা কিছুক্ষণ বক্তব্য দেন। তারপর অনুষ্ঠানের আসল মুহূর্তের আগমন। কোরআন তিলাওয়াত, হামদনাদ, আধুনিক গান, নজরুল সঙ্গীত, নৃত্য ইত্যাদি। একে একে সবার পারফরমেন্স শেষ হতে মঞ্চে নজরুল সঙ্গীত গাওয়ার জন্য আভা ডাক পড়ে। মেঘ ভীষণ এক্সাইটেড তার বুলবুলির জ্ঞান শোনার জন্য। অন্যদিকে আভার ভীষণ নার্ভাস লাগছে। আভাকে নার্ভাস দেখে মেঘ তাকে আলিঙ্গন করে, আস্থা দিয়ে মঞ্চে পাঠায়। পারফরমেন্স শেষ হতে সকলে করতালি দিতে লাগলো। আভা স্টেজ থেকে নেমে মেঘের পাশে গিয়ে বসে। মেঘ তার বুলবুলিকে খুশিতে আশ্লেষ করে। সে অবস্থায় কিছুক্ষণ তার বুলবুলি গান নিয়ে প্রশংসা করে। হঠাৎ মেঘ আভাকে ছেড়ে দিয়ে বলে, বুলবুলি কোনো প্রশ্ন করে না। চোখ বন্ধ করে তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও তো। যে কেন পাখি, হঠাৎ চোখ কেন বন্ধ করব? আর হাত বাড়িয়ে বা কি হবে বলো? এটা বলছি সেটা করো না। আর আমি না বলেছি কোনো প্রশ্ন না করতে, তাও কেন করলে? আরে বাবা, কিছু না বলে হুট করে চোখ বন্ধ অবস্থায় হাত বাড়িয়ে দেয়া যায়? কথাটা বলতেই আভা দেখলো মেঘ কেমন মুখ ফুলিয়ে আছে। তা দেখে পুনরায় বলে, আচ্ছা সরি বাচ্চা, আর প্রশ্ন করবো না, যাও। এই নাও, বন্ধ করলাম চোখ, আর এই দিলাম হাতটা বাড়িয়ে। তা দেখে মেঘ একটা হাসি দিয়ে তার ব্যাগ থেকে সুন্দর একটা ব্রেসলেট বের করে আভাকে হাতে পরিয়ে দেয়, যেটা সে কিছুদিন আগে আরদিনকে বলে স্পেশালভাবে বানিয়ে এনেছে শুধুমাত্র তার বুলবুলির জন্য। ব্রেসলেটটা পরিয়ে দিয়ে মেঘ আভাকে চোখ খোলাতে বলে। আভা চোখ খুলতে দেখে তার হাতে খুব সুন্দর একটা ব্রেসলেট। ভালোভাবে তাকাতে দেখতে পেল তাতে পাখির বুলবুলি লেখা। খুশিতে আভা ইমোশনাল হয়ে পড়ে। তা দেখে মেঘ কিছুটা মন খারাপ নিয়ে বলে, বুলবুলি, তোমার ব্রেসলেটটি পছন্দ হয়নি? আমি তো ভেবেছিলাম তোমার পছন্দ হবে, তাই এটা এনেছি। কিন্তু আভা কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে থেকে কোনো জবাব না দিয়ে মেঘকে প্রবলভাবে জড়িয়ে ধরল আর বলে, আমার বোকা পাখি, কে বলেছে পছন্দ হয়নি? আমার খুব 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 পছন্দ হয়েছে এটা। পছন্দ হলে তখন কান্না করলে কেন? তোমার ভালোবাসা দেখে চোখে আপনা আপনি জল এসে গেছে আমার। আমায় এত কেন ভালোবাসিস বাচ্চা? তোর বুলবুলিকে এত ভালোবাসা পাওয়ার যোগ্য? ভালোবাসতে কারণের প্রয়োজনে পড়ে না বুলবুলি। তুমি ভালো, তাই তোমাকে এত ভালোবাসি। তোমাকে কেমন আপন আপন লাগে বুলবুলি। আমি সত্যিই জানি না এর কারণ কি, শুধু জানি তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে। আর ভালোবাসতে যোগ্যতা লাগে না, সেটা মন থেকে আসে। মেঘের কথাগুলো শুনে আভা মনে মনে বলল, আমাকে এত ভালোবাসিস না পাখি। আমার ভীষণ ভয় হয়, জানি না কেন ভয় করে, কিন্তু তোকে নিয়ে আজকাল মনে অচানক ভয় ঢুকে গেছে পাখি। মনে হয় তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না বাচ্চা। এত অল্প সময়ে তোর এত ভালোবাসা পেয়ে মাঝে মাঝে তোকে হারানোর ভয়টা পীড়া দেয়। সে কথা তোকে কিভাবে বোঝায়? হে আল্লাহ, সকল বালা মুসিবত থেকে আমার বাচ্চা পাখিটাকে দূরে রেখো, আমিন। কিন্তু মুখে বলল, বাবা, বাচ্চা দেখি বড় হয়ে যাচ্ছে, কি বড় বড় জ্ঞান দিচ্ছে। এবার একটা বিয়ে দেওয়া দরকার দেখছি। দিয়ে দিব? বুলবুলি, আমি বড় হচ্ছি সেটা আমি জানি, কিন্তু বিয়ে দিয়ে দেওয়া এটা ঠিক না। তাই বুঝি? একদমই তাই। ও, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, ব্রেসলেটটি তোমার প্রাণনাথ ওরফে আমার মেহরাব ভাইয়া দিয়েছে। বলে একটা হাসি দিল মেঘ। মেঘের কথাটা কর্ণপাত করতেই চারপাশ হতে এক রাশ লজ্জা ঘিরে ধরে আভাকে। মেঘের পিঠে আলতো চাপড় দিয়ে বলে, বড়দের সাথে এইভাবে কেউ কথা বলে ফাজিল মেয়ে? আর প্রাণনাথকে, উনি মোটেও আমার ওসব না। ভালো করে জানা আছে বুলবুলি। আর বড়রা যদি প্রেম করতে পারে তাহলে ছোটরা কেন বলতে পারে না? আচ্ছা বুলবুলি, তুমি কি ভাইয়ের পিক কোনোদিন দেখতে চাও না? তুমি বললে কিন্তু আমি ভাইয়ের পিক দেখাতে পারি, দেখবে? না, এখন নয়,
জুনের 4 তারিখ তো ওনার জন্মদিন, সেদিন একেবারে সামনাসামনি থেকে দেখব। এত মাস যখন অপেক্ষা করতে পেরেছি, তখন 1 সপ্তাহ অপেক্ষা করতে পারবো না? বাপ্পা, এখনই এত প্রেম, ভবিষ্যতে না জানি কি হয়। আভা যদি বুঝতে পারতো আগত দিনগুলো কেমন হতে যাচ্ছে, তাহলে আজ হয়তো মেঘের প্রস্তাব নাকচ করতো না, আর দিনের ছবিটা দেখেই নিত। সে জানলো না কত বড় একটা ভুল করলো, যার মাসুল গুনতে হবে তাকে প্রতিটা পদে পদে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল সঙ্গীতে ফার্স্ট হয়েছে আভা। পুরস্কার নিয়ে মেঘকে সাথে করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় দুজন। মাঝপথে মেঘ আভাকে বলল, বুলবুলি, 4 তারিখ ভাইয়ের জন্মদিন, সেই উপলক্ষে উপহার কিনতে হবে। শপিং মলে কবে যাবে ঠিক করেছো? ভাবছি কালই চলে যাই, কি বলো? সময় নিয়ে ভালো কিছু দেখে উপহার নিতে পারবো। ওকে বুলবুলি, 4 তারিখ কিন্তু তোমার সাথে সকলে ফেস টু ফেস দেখা হবে। তোমার অনুভূতি কেমন? আমার ভীষণ ভয় লাগছে পাখি, উনি যদি কিছু মনে করেন। এত ভয় পেতে হবে না, ভাইও কিচ্ছু মনে করবে না। আম্মু ছোট ভাইয়া তো ভীষণ এক্সাইটেড, তোমাকে ফাইনালি তারা দেখতে পাবে এই আশায়। সেটাই তো ভয়। আচ্ছা, তুমি ওনাদের বলেছিলে আমার ব্যাপারে? আমি তো সুন্দরী নই, তার ভাষ্য হতে আমি শ্যাম সুন্দর, তাতে কারো সমস্যা হবে না? তুমি কি জানো, আমার মা তো একজন শ্যামা সুন্দরী, আর আমার আব্বু আম্মুকে ভীষণ ভালোবাসে। তাদের লাভ ম্যারেজ। আমাদের পরিবারে শরীরের রং নিয়ে কেউ কখনো বদনাম করে না। এদিক থেকে তুমি ভীষণ লাকি হবে। আর সবচেয়ে বড় কথা, মেহরুব ভাইয়ের ইচ্ছে সেও মার মতো কোনো শ্যামময়ীকে বিয়ে করবে। আমি জেনেই তোমাকে ভাবি আপু বলতে চাইছি। তো বলো, আর কোনো সংশয় আছে মনে? না পাখি, ওরফে আমার ভবিষ্যৎ ননদিনী, আর কোনো সংশয় নেই। তো কালকে দেখা হচ্ছে শপিং মলে। জি, কাল দেখা হচ্ছে মাই ডিয়ার ভাবি আপু। অতঃপর দুজন দুজনকে বিদায় দিয়ে নিজেদের গন্তব্যে রওনা দেয়। পিছনে ফেলে যায় এক বুক আশা, ভালোবাসা, কিছু মধুর স্বপ্ন। আগত সময় তাদের ভাষ্যমতে কাল তাদের জীবনের সর্বনাশা কালই হতে যাচ্ছে। শরীফ তার বসকে অনেকক্ষণ যাবৎ ফোন দিয়ে যাচ্ছে। এ অবধি 20টারও বেশি কল করেছে। ওপাশে রিং হচ্ছে, কিন্তু তার বস ফোন ধরছে না। সে কিছুটা রাগান্বিত স্বরে সে ক্রমাগত তার বসকে কল করেই গেল। এক পর্যায়ে তার বস কলটা রিসিভ করে। ফোন ধরতে ওপাশ থেকে কিছু মেয়েলি কণ্ঠ শুনতে পায় শরীফ। তার আর বুঝতে বাকি রইল না তার বস এতক্ষণ যাবৎ কি করছিল বা কেন ফোন রিসিভ করছিল না। এদিকে সে অস্থিরতায় মরে যাচ্ছে, অপরদিকে তার বস আয়েশ করছে। সে কিছুটা রাগান্বিত স্বরে ফোনের অপর পাশের ব্যক্তিটাকে বলল, বস, আপনাকে সেই কখন থেকে কল করে যাচ্ছি, অথচ আপনি ধরছেনই না। কালকে কি প্ল্যান অনুযায়ী কাজ হবে না? দেখুন বস, আমরা কিন্তু এই বোম ব্লাস্টের প্ল্যানিংটা অনেক দিন যাবৎ করে আসছি। কাল তার চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। রাত গনিয়ে আসলেই কাজের উদ্দেশ্যে সকলে বেরিয়ে পড়তে হবে। আর এদিকে আপনার কোনো হুঁশ নেই। কাজটা কি হবে না? অপর প্রান্তে থাকা ব্যক্তিটা এতক্ষণ ধরে শরীফের কথাগুলো শুনছিল। বলল, তোমাকে বেশি পাকনামি করতে বলেছি আমি? প্ল্যান অনুযায়ী সব কিছু হবে। এখন মাত্র রাত 10টা বাজে, 2টার সময় বের হবি সকালে। কি কি করতে হবে সব কিছু তো আগে থেকেই বলা আছে, নতুন করে আর কিছু বলতে হবে না। প্ল্যান অনুযায়ী তোরা তোমাদের কাজ কর, খেয়াল রাখবি কেউ যেন বুঝতে না পারে। মলের সিকিউরিটি গার্ড যদি টাকায় মানে তাহলে উপরে পাঠিয়ে দিবি, তার জন্য আবার ফোন করে পারমিশন নিতে হবে না। মাল 10টা নিবি, পুরো মলের চারদিকে সেট করে দিবে, কেউ যেন বাঁচতে না পারে। সব কিছু মনে থাকবে তো? জি বস, সব মনে থাকবে। তাহলে ভালো। আর হ্যাঁ, অযথা ডিস্টার্ব করিস না। গুরুতর কিছু হলে প্রাইভেট নাম্বারে কল দিবি। কাজ কমপ্লিট হলে মেসেজ করে জানাবি, ফোন করার দরকার নেই। আমি কাল সকালে গিয়ে একটু দেখে আসবো সব ঠিকঠাক হয়েছে কিনা। এখন রাখছি বলে ফোনটা দেখে দেয় শরীফ। শালা বুড়ো, এবার এসে ওইসব করে বেড়াস, ঘরে বউ রেখে বাহিরে রাত কাটাস। মরবার কালে ভীমরতি ধরেছে বুইড়ার। যদি বসের চেলা না হতিস তাহলে কবেই তোকে উপরে পাঠানোর ব্যবস্থা করে ফেলতাম। কলের ওপাশে ব্যক্তিটাকেই ইঙ্গিত করে কথাগুলো বলল শরীফ। ঘড়ির কাটায় সকাল 7:17। মেঘ ঘুম থেকে উঠে সর্বপ্রথমে নিজের বারান্দায় যায়। সেখানে কিছুক্ষণ নিজের লাগানো ফুল গাছগুলোর প্রতি যত্নান্তি করে। টবগুলো পরিষ্কার করে টবে পানি দিয়ে উঠবার সময় নিজেই তাকাতে দেখে আর দিন পুষাপ দিচ্ছে। মেঘ তার মেহবার ভাইউকে দেখতে পেয়ে ভাইউ বলে উচ্চস্বরে ডেকে উঠল। এদিকে পুষাপ দেওয়া অবস্থায় হঠাৎ মেঘের ডাক শুনতে পেয়ে আরদিন পুষাপ দেওয়া বন্ধ করে উঠে বসে। সকাল সকাল বোনকে বারান্দায় দেখতে পেয়ে আরদিন বেশ অবাকই হলো। প্রত্যুত্তরে বলল,
আরে বাহ, মেঘ কন্যা আজ এত সকাল সকাল উঠে পড়েছ, ব্যাপার কি? আজ আমার মন ভালো ভাইউ, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। তুমি ড্রয়িং রুমে আসো, কথা আছে। মেঘের কথায় আরদিন আসছি বলে গার্ডেন থেকে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হয়। আরদিনকে আসতে দেখে মেঘ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে তার আব্বু মিস্টার চৌধুরী খবরের কাগজ পড়ছেন। তার আম্মু মিসেস চৌধুরী রান্নার দিকটা সামলাচ্ছেন। মেঘ তার বাবাকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, শুভ সকাল আব্বু। আকস্মিক মেয়ের কণ্ঠস্বর পেয়ে মিস্টার চৌধুরী পেছনে তাকিয়ে দেখেন মেঘ হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। তিনিও শুভ সকাল মামুনি বললেন। হাতে থাকা পেপারটা একপাশে রেখে মেয়েকে নিজের অধিস্থানে বসিয়ে বলল, আজ আমার মেঘ মামনি এত সকাল সকাল উঠে পড়েছে, ব্যাপার কি? অসুস্থ তুমি? তোমরা সবাই এমন কেন করছো? আমি কি সকাল সকাল উঠতে পারি না নাকি? আবার কে কি করলো আমার মামনির সাথে শুনি? ভাইওকে ডাকতে ভাইও সেম কথা বলল। আজ আমার মন ভালো, তাই সকাল সকাল উঠে পড়েছি। অথচ তোমাদের সবার কথা শুনে মনে হচ্ছে বড় কোনো পাপ করে ফেলেছি। ধুর, আমি গিয়ে আবার শুয়ে পড়ি, তাহলে তোমরা আমাকে নিয়ে আর লেখ ফুল করবে না। আচ্ছা আচ্ছা, সরি আমার মা, এবার ক্ষমা করো। তা মন ভালো কেন? জানো, আজ আমি বুলবুলি শপিং করতে যাব, ভাইওর বার্থডের গিফট কিনতে। এত তাড়াতাড়ি? তা তোমার বুলবুলি কেমন আছে? মেয়েটাকে দেখার আর তরিস হয়েছে না মামুনি? কবে যে 4 তারিখ আসবে? জানো, বুলবুলি কাল নজরুল সঙ্গীতে ফার্স্ট হয়েছে। দারুণ গায় আমার বুলবুলি। মনে হচ্ছে তোর বুলবুলি ব্যতীত এই পৃথিবীর আর কেউ ভালো গান গাইতে পারে না। হ্যাঁ, সেই একা সুন্দর গান গাইতে পারে, ঢং দেখলে বাঁচি না মরণ। কথাটা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো নিধির। মেঘের বুলবুলি নিয়ে খোটা। বাস, মেঘকে আর পায়কে ফলাফল স্বরূপ 2 ভাই বোনের ঝগড়া শুরু। শেষ 8 দিন এসে দুজনের ঝগড়া থামে, অতঃপর খেতে বসে। খাওয়ার মাঝেও ঝগড়া। 3 ছেলে মেয়েকে একসাথে হাসি খুশি দেখে মিস্টার এবং মিসেস চৌধুরী মোহমুগ্ধ চোখে চেয়ে রইলেন। সুখী সংসারটায় দুষ্টু লোকের বদনজর না পড়ুক। সকাল 10টা বাজতে আরদিন তার ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিধিরও চলে যায় তার কলেজে। মেঘ তার মা বাবাকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্যে। শপিং মলে পৌঁছাতে দেখে আভা আগে থেকে তার জন্য অপেক্ষা করছে। গাড়ি থেকে নেমে আভার দিকে এগোতে লাগলো মেঘ। মেঘকে দেখতে পেয়ে খুশি মনে আভাও কিছুটা এগিয়ে আসলো। দুজন একসঙ্গে মলে প্রবেশ করে। প্রথম একটা কাপল ড্রেস কেনে। আভার সাদা রং ভীষণ পছন্দ। সে সাদার মাঝে গোলাপি কম্বিনেশনে একটা লেহেঙ্গা নিল। লেহেঙ্গার সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি নিল আরদিনের জন্য। পাঞ্জাবিটা মেঘের কাছে দিয়ে দিল, কারণ পাঞ্জাবিটা মেঘ কিনেছে বললে আরদিন সহজে পরে নেবে, কিন্তু আভার কথা শুনলে কখনো পরবে না। সেজন্য আরো কিছু কেনাকাটা করে দুজন। কেনাকাটা শেষ হতে মেঘ বায়না করে সে আইসক্রিম খাবে। অগত্যা আভাকেও যেতে হয়। মাঝপথে হঠাৎ মেঘের চোখ যায় তার হাতের দিকে। তার পার্স নেই। কিছু মনে পড়তে সশব্দে বলে ওঠে, ও শিট, বুলবুলি, আমি আমার পার্সটা ট্রায়াল রুমে ফেলে এসেছি। তুমি আইসক্রিম দোকানে যাও, আমি পার্সটা নিয়েই চলে আসবো। তুমিও পারো মেঘ। আচ্ছা, আমি আসবো। সরি, না না, তোমাকে আসতে হবে না। 3 তলায় ট্রায়াল রুমে, লিফটে যাবো আর আসবো। তুমি বাইরে যাও, গিয়ে আইসক্রিম কিনো, আমি আসছি। মেঘ চলে যায় লিফটের কাছে। মেঘকে যেতে দেখে আভার কিচ্ছু না বলে সেও আইসক্রিম কিনতে হাঁটা ধরে। এদিকে মেঘ ট্রায়াল রুমে যেতে দেখে তার পার্স যেভাবে ছিল সেভাবেই রয়েছে। পার্সটা হাতে নিয়ে চলে আসবে হঠাৎ ট্রায়াল রুমের ওপাশ হতে কারো কথা শুনতে পেয়ে সে চমকে ওঠে। পরিষ্কারভাবে শোনার জন্য দেয়ালে কান ঠেকিয়ে দাঁড়ায়। আর যা শুনতে পায় তাতে সে ভীষণ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি পার্স থেকে নিজের ফোনটা বের করে প্রথমে কল দেয় আরদিনকে। আরদিন তখন ক্লাসে ছিল, তাই সে ফোন সাইলেন্ট করে রেখে দেয়। এদিকে কল বাঁচতে বাঁচতে কেটে যায়। এভাবে মেঘ অনেকক্ষণ ট্রাই করে আরদিনের ফোনে রেসপন্স না পেয়ে মেসেজ করে, ভাইয়া তুই তাড়াতাড়ি নিউ মার্কেটে চলে আয় প্লিজ, সবাইকে বাঁচা ভাইও। মেঘ মেসেজটা টাইপ করে আরদিনকে সেন্ড করে দেয়। মেসেজ সেন্ড হতেই তৎক্ষণাৎ আভাকে কল দিতে থাকে। প্রথম কলটা আভা দেখতে পায়নি। দ্বিতীয়বার বাজতে ফোনটা ধরে সে। ফোনটা ধরতেই আভা হ্যালো বলার আগে মেঘ কাঁপা কাঁপা গলায় শুধু এটুকু বলল, বুলবুলি 3 তলায় ট্রায়াল রুমে তাড়াতাড়ি আসো, মলে লা। আর বলতে পারল না, তার আগেই ফোনটা কেটে গেল। কলরত অবস্থায় ফোন কাট হয়ে যাওয়ায় আভা বারবার মেঘকে ফোন করার চেষ্টা করতে লাগলো,
কিন্তু পাশ থেকে একটা শব্দ ভেসে আসলো, ফোন বন্ধ আছে। হঠাৎ আভার মাথায় বোম শব্দটা ঘুরপাক খেতে লাগলো। মেঘ বলেছিল মলে বোম লা, সে স্পষ্ট শুনেছে। বোম শব্দটা বুঝতে পেরে কিঞ্চিত বিলম্ব না করে মলের দিকে দৌড়াতে শুরু করে। ভাগ্য সহায় ছিল বলে লিফট খালি থাকায় তৎক্ষণাৎ লিফট ঢুকে পড়ে। 3 তলায় পৌঁছতেই ট্রায়াল রুমে সামনে আসতে দেখে 3টে লোক ট্রায়াল রুম থেকে বেরোচ্ছে। তাদের প্রত্যেকের হাতে ছুরি। ছুরি দেখতে পেয়ে আভার অন্তরাত্মা কেঁপে উঠল। 3 জনের দৃষ্টি এড়াতে দ্রুত সে একপাশে লুকিয়ে পড়ল। আড়াল থেকেই দেখতে পেল 3 জনের মাঝে সামনে থাকা লোকটা আনুমানিক 55 বা 56 বছর বয়সী হবে। ওনার হাতে থাকা ছুরিটা থেকে টাটকা রক্ত টপটপিয়ে ফ্লোরে গড়িয়ে পড়ছে। তাতে আভা শিউরে উঠল, তার কলিজাটা মুচড়ে উঠল। মেঘ ঠিক আছে তো? কথাটা ভাবতে তার অস্থির অস্থির লাগতে শুরু করে। 3 জন লোক যখন আভাকে দেখতে না পেয়ে তাকে পেরিয়ে চলে যায়, সে বিলম্ব না করে প্রথমে সে ট্রায়াল রুমে প্রবেশ করে, যেটা থেকে 3 জন লোক সবেমাত্র বেরিয়েছে কার কি হয়েছে দেখার জন্য। আর ঢুকতেই যা দেখলো তাতে সে পুরো থমকে যায়। শরীরের প্রতিটা লোম খুব শিউরে ওঠে। এক মুহূর্তের জন্য অনুভব করলো পায়ের তলা থেকে বুঝি মাটি সরে গিয়েছে। দাঁড়াবার স্থান বা শক্তি কোনোটাই নেই। হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। হাঁসফাঁস করতে আরম্ভ করলো, যেন দম বন্ধ হয়ে আসছে ওর। মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে একটা চিরন্তর অনিবার্য সত্য। পৃথিবীর কেউ এই সত্যিটাকে টালাতে পারে না। আজ না হোক কাল প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রিয়জন হারানোর ব্যথা যে কি যন্ত্রণাদায়ক, যে হারায় সে ক্ষণে ক্ষণে উপলব্ধি করে। কিছু মানুষ স্বজন হয়েও হারিয়ে যায় চিরতরে। অনেক স্বজন অকালে হারিয়ে যায় পৃথিবীকে চির বিদায় দিয়ে। অল্প দিনের পরিচয়ে সবচেয়ে কাছের এবং সবচেয়ে আপন হয়ে ওঠা ভালোবাসার মানুষটাকে যখন নিজেরই চোখের সামনে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে দেখে মনে হয় যেন কেউ কলিজায় শত সহস্রবার ছুরি দিয়ে আঘাত করেছে। মেঘকে রক্তাক্ত অবস্থায় ট্রায়াল রুমে পড়ে থাকতে দেখে আভার যেন পায়ের তলা থেকে মাটি সরেছে। সে যেন কথা বলাই ভুলে গেল। তার পা দুটো কেমন স্থির হয়ে আছে। সে অনুভব করলো তার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। কোনো রকমে নিজের শরীরের সাথে যুদ্ধ করে সে সামনের দিকে এগিয়ে যায়। মাটিতে বসে মেঘের ক্ষতবিক্ষত ছোট্ট দেহটাকে নিজের 2 বাহুতে আঁকড়ে ধরে জোরে জোরে মেঘকে ডাকতে থাকে। মেঘ, এই মেঘ, মেঘ চোখ খোলো বাচ্চা। এইসব কি করে হলো? কিভাবে হলো এগুলো? মেঘ চোখ খোলো, দেখ তোর বুলবুলি তোকে ডাকছে। মেঘ সারা দিবি না বাচ্চা? মেঘ তোর জন্য আইসক্রিম কিনেছি, খাবি না? চোখ মেল বাচ্চাটা। কিছুদিন পর না তোর মেহবার ভাইয়ার সাথে জন্মদিনে আমাকে নিয়ে যাবি তুই? আমি তোর ভাবিপো হতে রাজি তো। উঠ না পাখি, ওঠ। তোর বুলবুলিকে নিয়ে যাবি না তোদের বাড়ি? পাজি মেয়ে, ওঠ না।